আমরা আজকে ক্লাস 12 এর কেমিস্ট্রি ক্লাস করছি। আমাদের আজকের চ্যাপ্টার পদার্থের কঠিন অবস্থা, সলিড স্টেট অফ ম্যাটার। পদার্থের কঠিন অবস্থা একটি আমরা জানি তিনটি ভৌত অবস্থার মধ্যে একটি, তরল গ্যাসীয় কঠিনের মধ্যে কঠিন অবস্থা সম্বন্ধে আমরা আজকে পড়ব। তার আগে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। কেলাসাকার কঠিন এবং অনিয়তাকার কঠিন। কঠিনকে মূলত আমরা দুভাবে চিনি, কেলাসাকার কঠিন এবং অনিয়তাকার কঠিন মধ্যে। তার মধ্যে কেলাসাকার কঠিনের আবার কিছু যদি আমরা শ্রেণীবিন্যাস করি তাহলে এটাকে মোটামুটি তোমার চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার আণবিক কেলাস, একটা হচ্ছে আয়নীয় কেলাস, সমযোজী কেলাস এবং ধাতব কেলাস। মোটামুটি কেলাসাকার কঠিন আমরা এই চারটে রকম দেখতে পাই। তো আমরা মূলত কনসেন্ট্রেট করব কেলাস বা ক্রিস্টালসের ওপর। তো এসো আগে আমরা জেনে নিই, একটু বুঝে নিই যে কেলাস তোমরা জানো, 9-এ পড়েছো, তাও আমরা একটু আবার মনে করে নিই কেলাস বলতে ঠিক কী বোঝায়। আচ্ছা, কেলাস আমরা তাকেই বলবো, অবশ্যই কঠিন পদার্থ। তাকে কোনটাকে আমরা কেলাস বলবো? যেখানে আমরা দেখতে পাবো যে যার একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, আর অবশ্যই নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ, যার সর্বাংশে গঠনকারী কণাগুলো, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে, যেটা সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, সেই গঠনকে আমরা কিন্তু কেলাস বলবো। তো কেলাস সম্বন্ধে ভালোভাবে বুঝতে গেলে আমাদের আরও কিছু রাশির সাথে পরিচিত হওয়া দরকার, যার মধ্যে প্রথমেই আসে কেলাস জালক, ক্রিস্টাল অর স্পেস ল্যাটিস। এখানে আমি একটা ছবি এঁকেছি যেখানে আমাদের একটা ধারণা হতে পারে যে কেলাস জালক বলতে ঠিক কী বোঝায়। আসলে কি হচ্ছে, কেলাসের যে গঠনকারী এককগুলো থাকে সেইগুলো ত্রিমাত্রিক দেশে অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেসে কিভাবে বিন্যস্ত থাকে সেটা বোঝার জন্য আমরা কেলাস জালকের প্রসঙ্গে বুঝবো। তো এই যে এককগুলো সেগুলো কিন্তু 3 ডাইমেনশনাল স্পেসে পর্যায়ক্রমে বিন্যস্ত হয়ে সমগ্র কেলাসটাকে গঠন করে। তো দেখো, তাহলে কেলাস জালক মানে হচ্ছে কি, যে কেলাসের গঠনকারী এককগুলোর অবস্থান যদি আমরা এরকম বিন্দু দ্বারা সূচিত করি, তাহলে এইভাবে যদি একটা 3 ডাইমেনশনাল স্পেসে এটাকে বারবার পিরিয়ডিক্যালি রিপিট করা হয়, তাহলে আমরা যে জাফরির মতো যে গঠন পাই সেটা হবে কেলাস। তো এই যে তাহলে যে এককগুলো যেগুলোর মাধ্যমে আমরা কি করছি, কেলাসের গঠনকারী এককগুলোর কণাগুলো, সেটা বিন্দু হতে পারে, সেটা অণু, পরমাণু বা আয়ন হতে পারে, যেগুলোকে আমরা বিন্দু দ্বারা সূচিত করছি, তো সেই গঠনটাকে আমরা বলছি কেলাস জালক। তাহলে কি হলো, কোনো কেলাসের গঠনকারী এককগুলোর অবস্থানকে যখন বিন্দু দ্বারা সূচিত করা হয় এবং যে বিন্দুগুলোর সুষম ও পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায়, তাকে উক্ত কেলাসের, সেই কেলাসের কেলাস জালক বা স্পেস ল্যাটিস বলা হয়। এবং এখানে আমরা ওই কেলাসের গঠনকারী এককগুলোকে যে আমরা বিন্দু দিয়ে প্রকাশ করলাম, তাহলে সেই বিন্দুগুলো জালক বা ল্যাটিস বিন্দু বা ল্যাটিস পয়েন্ট হিসেবে পরিচিত। আচ্ছা, এবারে এসো আমরা জেনে নিই একক কোষ বা ইউনিট সেল বলতে কি বোঝায়। আচ্ছা, এবারে দেখো, কোনো কেলাসের যদি আমরা অভ্যন্তরীণ গঠনটা লক্ষ্য করি তাহলে বোঝা যায় যে ওই কেলাসটার মধ্যে দেখতে পাওয়া যায় একটা সবচেয়ে ছোট, একটা ক্ষুদ্রতম কিন্তু একটা মৌলিক একটা গঠন বা বিন্যাস সেখানে রয়েছে। তো এই যে মৌলিক বিন্যাসটা, যে ইউনিট প্যাটার্নটা রয়েছে, যেটাকে কিন্তু পর্যায়ক্রমিকভাবে পুনরাবৃত্ত করলে পুরো কেলাসের গঠনটা সম্পূর্ণ হয়। ঠিক সেই যে ছোট্ট গঠনটা, সেইটাকে মৌলিক যে প্যাটার্নটা, যেটাকে ত্রিমাত্রিকভাবে পর্যায়ক্রমে সুষমভাবে যদি আমরা পুনরাবৃত্ত করি, যেটা আমাদের গোটা কেলাসের চেহারাটা দেয়, ছবিটা দেয়, তাকে কিন্তু আমরা বলি একক কোষ বা ইউনিট সেল। একটা যদি আমরা উদাহরণের সাহায্যে বুঝি, এখানে আমি একটা কেলাসের বহিরাকৃতির গঠন দেখিয়েছি। দেখে এটা একটা দ্বিমাত্রিক সেটে, একটা 2 ডাইমেনশনাল স্পেসে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা বর্গাকার ল্যাটিস আছে বলে বোঝা যাচ্ছে। আচ্ছা, এইবারে দেখো এই একক কোষটা কিরকম দেখতে হতে পারে। এরকম হতে পারে, এ যেমন দেখানো হয়েছে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে। তো এরকম 4 রকম সম্ভাবনা আমাদের সামনে আসছে। কিন্তু দেখো, যেহেতু এই ল্যাটিসটার, এটার যে বহিরাকৃতি, আউটার লুকটা যেহেতু স্কোয়ার, সেই জন্য কিন্তু বি আর সি কে আমরা এর একক কোষ হিসেবে ভাবতে পারবো না। তাহলে কাকে কাকে আমরা ভাবতে পারবো? এ হতে পারে অথবা ডি হতে পারে। এর মধ্যে এ এবং ডির মধ্যে আবার এ হচ্ছে ক্ষুদ্রতম, সেই জন্য একেই আমরা কি ভাববো, এই প্রদর্শিত ল্যাটিসের একক কোষ হবে বা ইউনিট সেল হবে এইভাবে আমরা একটা কেলাসের ইউনিট সেল সম্বন্ধে ধারণা করতে পারি।
তো এই যে ইউনিট সেল যার সাথে আমরা এক্ষুনি পরিচিত হলাম, সেই ইউনিট সেলকে বৈশিষ্ট্যসূচক কিছু রাশি আছে যেগুলোর সাহায্যে আমরা ইউনিট সেল নিয়ে আলোচনা করতে পারবো। তার মধ্যে প্রধান হচ্ছে কেলাস অক্ষ বা ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস, একক কোষের বাহু বা কিনারা বা এজ। দেখো এখানে আমি দেখিয়েছি যে এখানে একক কোষের বাহু যে কেলাস অক্ষ এক্স ওয়াই জেড তিনটে এখানে প্রচলিত নিয়ম অনুযায়ী দেখো এখানে এক্স অক্ষকে এ দিয়ে প্রকাশ করা হয়, ওয়াই অক্ষকে বি দিয়ে প্রকাশ করা হয় এবং জেড অক্ষকে সি দিয়ে প্রকাশ করা হয়। এখানে দেখো এই ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস বা কেলাস অক্ষগুলোর পরস্পরের অবস্থানের ফলে যে অন্তর্বর্তী কোণগুলো উৎপন্ন হয়েছে বা দুটি কিনারার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আমরা পাচ্ছি, সেটা যদি আমরা একটুখানি লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি ও সির মধ্যবর্তী অ্যাঙ্গেলটি আলফা, আচ্ছা এ ও সির মধ্যবর্তী অ্যাঙ্গেলটি বিটা এবং এ ও বি মধ্যবর্তী অ্যাঙ্গেলটা গামা হিসেবে পরিচিত। এইভাবে চিহ্নিত করা থাকলে তোমরা যে কোনো ইউনিট সেলের বিষয় জানতে এবং বুঝতে পারবে। তো এখানে আরও কিছু ইউনিট সেল যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো কতগুলো ছবি এখানে দেখতে দেওয়া হয়েছে, যেখানে সরল, পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক এবং ডি হচ্ছে প্রান্তকেন্দ্রিক। সরল বা আদিম ইউনিট সেল বা একক কোষের চেহারাটা কীরকম, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কৌণিক বিন্দুতে গঠনকারী এককগুলো রয়েছে। কিন্তু বি যেটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কৌণিক বিন্দুগুলো ছাড়াও প্রত্যেকটা পৃষ্ঠের কেন্দ্রস্থলে একটা করে কৌণিক, একটা করে বিন্দু, একটা করে কণা রয়েছে। এটা একটু কল্পনা করে নিতে হবে যে এখানে যে তলগুলো রয়েছে সেই তলগুলোর কিন্তু 6টা তল রয়েছে, সেই 6টা তলেও কিন্তু মধ্যবিন্দুতে কেন্দ্রের স্থলে একটা করে কণা উপস্থিত রয়েছে। দেহকেন্দ্রিক যে সেলটা বা ইউনিট সেলটা আমরা দেখছি সেখানে কিন্তু কৌণিক বিন্দুতে যেমন কণাগুলো উপস্থিত আছে সেগুলো আছেই, এছাড়াও ওই কোষের অভ্যন্তরে একটি কণা উপস্থিত। প্রান্তকেন্দ্রিকে দুটো বিপরীত যে প্রান্ত থাকে তার মধ্যবিন্দুতে একটি করে কণা উপস্থিত থাকে। এসো এবার আমরা জেনে নিই যে কেলাসের কি করে শ্রেণীবিভাগ করা যেতে পারে। এক্ষুনি তোমরা যে রাশিগুলোর সাথে পরিচিত হলে, একক কোষ বা ইউনিট সেলের যে কিনারা বা মধ্যবর্তী যে কোণ, কিনারার মধ্যবর্তী কোণগুলোর সাথে পরিচিত হলে তার ভিত্তিতে কেলাসকে মোটামুটি 7টা ভাগে ভাগ করা যায়। যখন এ বি সি বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় তখন সেই কেলাসকে ঘনকাকার বা কিউবিক কেলাস বলে। যখন এ বি সি পরস্পরের সাথে সমান হয় না, হয় এ বি সমান সি সমান নয় কিন্তু আবার আলফা বিটা গামা 90 ডিগ্রি, তখন সেই নির্দিষ্ট কেলাসকে বলে টেট্রাগোনাল কেলাস। এবং এইভাবে হেক্সাগোনাল, রম্বোহেড্রাল, অর্থরম্বিক, মনোক্লিনিক এবং ট্রাইক্লিনিক এইভাবে আমরা বিভিন্ন কেলাস পেয়ে থাকি। একটুখানি তোমাদের টেক্সট বুকটা তোমরা দেখতে পেলে। এবারে আমরা দেখব যে আমরা যে কেলাসের যে একক কোষের সাথে বা ইউনিট সেলের সাথে পরিচিত হলাম, আমরা এবার চেষ্টা করব প্রত্যেকটা একক কোষে কটা করে কণা থাকে সেই সংখ্যা নির্ণয় করা। তো দেখো এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, আমরা এবার একটু বুঝে নিই। প্রথমে আমরা আসছি ঘনকাকার যে কিউবিক কোষটার কথা আমরা ভাবছি ইউনিট সেল, সেটা হচ্ছে সরল বা আদিম ইউনিট সেল, যেটা সিম্পল ইউনিট সেল। আচ্ছা, এই সেলের বৈশিষ্ট্য কি? এই সেলে প্রত্যেকটি কৌণিক বিন্দুতে একটি করে কণা উপস্থিত আছে। এবার তোমাদের একটুখানি কল্পনা করতে হবে, বইয়ের ছবিগুলো দেখবে সেখানে আরো ভালো করে দেওয়া আছে, বুঝতেও পারবে। প্রত্যেকটা কণা কিন্তু আরো 8টা এরকম ইউনিট সেলের অংশ, সেই জন্য প্রত্যেকটা কণার প্রতিটি একক কোষে অবদান হচ্ছে 1/8 অংশ। সেই জন্য যদি আমরা 8টা কণার অবদানকে ক্যালকুলেট করি তাহলে দেখো তাহলে হয় 1। তাহলে কি হচ্ছে, এবং এই ধরনের ইউনিট সেলে যেটা সরল বা সিম্পল ইউনিট সেল, প্রিমিটিভ ইউনিট সেল, সেখানে পৃষ্ঠতলগুলোতে কোনো কণা উপস্থিত থাকে না বা দেহকেন্দ্রও কোনো উপস্থিত থাকে না। তাহলে শুধুমাত্র কৌণিক বিন্দুতে 8টা কৌণিক বিন্দুতে 8টা কণার উপস্থিতির জন্য এবং তাদের প্রত্যেকের অবদান 1/8 অংশ হওয়ার জন্য তাহলে একক কোষের মোট কণার সংখ্যা আমরা কিভাবে হিসাব করতে পারি? দেখো 1 + 0 + 0 1। একই রকমভাবে যখন আমরা পৃষ্ঠকেন্দ্রিক ইউনিট সেলের কথা ভাববো, ফেস সেন্টার্ড ইউনিট সেল, তাহলে সেখানে প্রত্যেকটা কণায় প্রত্যেকটা কৌণিক বিন্দুতে কণাগুলো উপস্থিত থাকে। তাছাড়াও কি থাকে, প্রত্যেকটা পৃষ্ঠতলে কেন্দ্রবিন্দুতে একটি করে কণা উপস্থিত থাকে। তাহলে দেখো কৌণিক বিন্দুতে অবস্থানের জন্য সেই কণাগুলোর মোট সংখ্যা তো 1 হবে, এটা আমরা আগেই বুঝলাম। কিন্তু যেগুলো পৃষ্ঠতলে রয়েছে সেই পৃষ্ঠতলের কণাগুলোর
এটা কিন্তু দুটো কেলাসের মধ্যে শেয়ার্ড হয়, সেই জন্য এদের অবদান যে কোনো একটা কেলাসে আমরা হাফ ধরতে পারি। তাহলে এরকম 6টা তলে উপস্থিত আছে, 6টা তলে প্রত্যেকটা যে কণা উপস্থিত আছে তার অবদান যদি হাফ হয় তাহলে 6 × হাফ 3। এদের দেহকেন্দ্রে কোনো কণা উপস্থিত থাকে না, তাহলে আমরা এই 1 আর 3 এটাকে যোগ করলে আমরা পাচ্ছি 4। আচ্ছা, তারপরে আমি আসছি দেহকেন্দ্রিক বা বডি সেন্টার ইউনিট সেল, যেটা হচ্ছে এইটা, যেখানে কৌণিক বিন্দুগুলোতে কণা ছাড়াও দেহ কেন্দ্রের মধ্যে একটাই মাত্র কণা উপস্থিত থাকে, যেটার পুরো অংশটা ওই নির্দিষ্ট ইউনিট সেল বা একক কোষেরই অবদান বলে ধরা যেতে পারে। তাহলে এখান থেকে যেটা আসছে প্লাস আমরা 1 যোগ করলে পাচ্ছি 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি আদিম একক কোষে কণার সংখ্যা 1, পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার ইউনিট সেলে কণার সংখ্যা 4, দেহকেন্দ্রিক বা বডি সেন্টার ইউনিট সেলে কণার সংখ্যা 2। এবারে এসো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসে আমরা জেনে নিই, একটা গুরুত্বপূর্ণ রাশি যেটা এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে একক কোষের প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি অফ ইউনিট সেলস। আচ্ছা, তার আগে আমাদের প্রথমেই বুঝতে হবে যে প্যাকিং দক্ষতা মানে কি বোঝায়। প্যাকিং দক্ষতা আসলে হচ্ছে, আমরা এক্ষুনি যে একক কোষের কণাগুলোর যে সংখ্যাটা ক্যালকুলেট করলাম, সেই কণাগুলো একক কোষের মোট আয়তনের কত ভগ্নাংশ অধিকার করে থাকে সেটাই ওই নির্দিষ্ট একক কোষের প্যাকিং দক্ষতা বলে পরিচিত। এখানে একটা দেওয়া হয়েছে, রাশিটা লিখে দেওয়া হয়েছে, এটা দেখলে আমরা বুঝতে পারছি যে একক কোষের প্যাকিং দক্ষতা কাকে বলছে, অর্থাৎ একক কোষের মোট আয়তনের মধ্যে কণাগুলো দ্বারা অধিকৃত আয়তনের যে ভগ্নাংশ সেটাই সেই কোষের প্যাকিং দক্ষতা। আচ্ছা, তো বিভিন্ন ঘনকাকার একক কোষের তাহলে প্যাকিং দক্ষতা আমরা কি করে ক্যালকুলেট করব? তার জন্য আমরা কি করছি, আমরা একটা একটা করে কোষ নিচ্ছি। প্রথমে আমরা সরল ঘনকাকার বা ইউনিট সেল বা প্রিমিটিভ ইউনিট সেলে তার যে বাহুর দৈর্ঘ্য এজ যেটা, সেটা এ, সেটা কিন্তু সেই, তাহলে ওখানে যে কণাগুলো রয়েছে এক একটা এজে প্রিমিটিভ সেলে, এখানে তোমার দুটো করে কণা থাকে, তাহলে এটা ওই দুটো কণার ব্যাসার্ধের সাথে সমান হবে দৈর্ঘ্যটা, তাহলে a = 2r ধরা হয়েছে। আর যদি এক একটা কণার ব্যাসার্ধ হয়, প্রতিটি কণার আয়তন 4/3 πr3। এবার যেহেতু ঘনকাকার সরল ঘনকাকার একক কোষে একটাই মাত্র কণা থাকে, তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন 4/3 πr3। আর যদি ওই কোষের কিনারার দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য a হয়, তাহলে একক কোষের আয়তন হবে a3। এবার যদি আমি a কিউবের জায়গায় এই 2r এর কিউবটা বসিয়ে দিই এবং এইটা ক্যালকুলেট করি, তাহলে আসে 0.52। সুতরাং আমরা বলতে পারি যে সরল ঘনকাকার একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তনের পরিমাণ 52.4%, এবং একই সাথে এটাও বুঝতে পারি যে সেখানে তাহলে ওই কোষে ফাঁকা স্থান আছে 47.6%। এবারে এসো জেনে নিই যে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা বলতে কি বোঝায়, বা প্যাকিং দক্ষতা বলতে আমরা একটু আগেই বলেছি যে কণাগুলো মোট কোষের যে আয়তন তার কত ভগ্নাংশ কণাগুলো অধিকার করে থাকে, সেটাই হচ্ছে সেই কোষের প্যাকিং দক্ষতা। দেহকেন্দ্রিক ঘনকাকার কোষে আমরা মনে রাখবো যে মোট কণার সংখ্যা হচ্ছে, একক কোষে মোট কণার সংখ্যা কিন্তু 2। আচ্ছা, এখানে একটা দেহ কর্ণ বা বডি ডায়াগোনাল আঁকা হয়েছে, যেটা এবি দিয়ে এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে কিন্তু 4r। যেহেতু এখানে মধ্যখানে একটা কণা পুরোপুরি উপস্থিত থাকে এবং সাইডে দুটো কণা উপস্থিত থাকে, যাদের হাফ অংশ এই বডি ডায়াগোনাল বা দেহকর্ণের অংশ হিসেবে আসছে, সেই জন্য টোটাল এই এবির যে দৈর্ঘ্যটা সেটা প্রত্যেকটা কণার যে ব্যাসার্ধ তার 4 গুণ বা 4r হচ্ছে। আচ্ছা, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, বিসিডি সমকোণী ত্রিভুজে অতিভুজ বিসিটা যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা তোমরা জানো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী BD² + DC² লম্ব বাই ভূমি স্কোয়ার করে, যেটা দুটোরই দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে আমরা বিসির দৈর্ঘ্য পাচ্ছি a × √2। আচ্ছা, তাহলে এবারে এসিবি যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে তার যদি অতিভুজ এবিটাকে আমরা বার করার চেষ্টা করি, দেখো এখানে বিসি যে a√2 মানটা বেরিয়েছে সেটা যদি আমরা এখানে ব্যবহার করি, সি এর জায়গায় a বসালে, তাহলে এটা আসে a√3। আচ্ছা, আমরা আগেই দেখেছিলাম যে এবি মানে হচ্ছে 4r, তাহলে 4r কি হলো, a√3 সাথে সমান হলো। অর্থাৎ আমরা এখানে কি চেষ্টা করছি বার করার, যে প্রত্যেকটা একক কোষেরই একটি কিনারা বা বাহুর দৈর্ঘ্যটাকে ওর মধ্যে উপস্থিত কণাগুলোর ব্যাসার্ধর সাথে কিভাবে সম্পর্কিত করা যায়। প্রত্যেক ক্ষেত্রে আমরা যখন প্যাকিং দক্ষতা বার করব,
আমাদের কিন্তু এটাই উদ্দেশ্য। তাহলে এখানে আমরা পাচ্ছি এর সাথে আর এর যে সম্পর্কটা আমরা পেলাম সেটা হচ্ছে এ হচ্ছে 4r/√3। এবারে যদি আমি প্যাকিং দক্ষতায় আসি, তাহলে প্যাকিং দক্ষতায় তাহলে কোষের যে আয়তন সেটা হচ্ছে যে একটা বাহুর যে দৈর্ঘ্য তার ঘন ঘন কিউব করতে হবে। তাহলে কি হলো, এইখানে এ কিউব হচ্ছে ওই কোষের আয়তন। আচ্ছা, এবারে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে দুটো কণা উপস্থিত থাকে, এটা আমরা একটু আগেই দেখেছি। তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে 2 × 4πr³ এখানে এটা যদি বসানো হয় এবং এর জায়গায় আমরা যদি 4/√3r যে সম্পর্কটা আমরা এখান থেকে পেয়েছি সেটা যদি বসাই এবং ক্যালকুলেশন সম্পূর্ণ করার পরে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নির্দিষ্ট কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা কি আসছে, 0.68 বা 68%। তাহলে কি হচ্ছে, এখানে তোমার ফাঁকা অংশ এটা হচ্ছে। তাহলে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কি দাঁড়ালো, কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে 68% এবং উক্ত একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ হচ্ছে 32%। একইভাবে এবারে আমরা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করার চেষ্টা করব এবং প্রথমেই মনে রাখবো পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার্ড ইউনিট সেলে কিন্তু কণার সংখ্যা হচ্ছে 4, যেটা আমরা একটু আগেই বার করেছি। তো এইখানে যে একক কোষ আছে তার একটা পৃষ্ঠকর্ণ বা ফেস ডায়াগোনাল বরাবর যদি আমরা দৈর্ঘ্যটাকে ডি ধরে নিই, তাহলে এটা এ বি যেটা হচ্ছে 4r, এখানে মাঝখানে একটা কণা থাকে যেটা পৃষ্ঠে অবস্থিত, তার পুরো তোমার ব্যাসটা এখানে ধরা হয়েছে, বাকি যে কণাটা এখানে উপস্থিত রয়েছে তাদের হাফ হাফ করে, তাহলে টোটাল হচ্ছে 4r। আচ্ছা, এই সমকোণী এখানে যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে, তাহলে এসিবি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এবি। আচ্ছা, তাহলে এবির মান যদি বার করতে হয় ভূমি প্লাস লম্ব স্কোয়ার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করে আমি পাচ্ছি a × √2। তাহলে এবি আগেই আমরা দেখে নিয়েছি 4r ছিল, তাহলে 4r = যদি a√2 হয় তাহলে এ কত হয়, 2 × √2r। আগের মতোই আমরা প্যাকিং দক্ষতার সমীকরণে যদি বসাই, অর্থাৎ মোট কোষের যে আয়তন যেটা একটি কিনারা বা এজের কিউব, যেটা এ কিউব, আর আমরা আগেই বার করেছি যে পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার ঘনকাকার একক কোষে ইউনিট সেলে মোট 4টে কণা থাকে। তাহলে এক একটা কণার আয়তন 4/3 πr³, তাহলে 4টে কণার 4 × 4/3 πr³। এখানে যদি এইগুলো বসানো হয় এবং আস্তে আস্তে এটা যদি সমাধান করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে প্যাকিং দক্ষতা 0.74 বা 74%। অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কণাগুলো দ্বারা অধিকৃত আয়তনের পরিমাণ 74% এবং উক্ত একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ হচ্ছে তাহলে 26%। আচ্ছা, এবারে আমরা যে বিষয়টায় আসছি সেটা হচ্ছে যে কেলাসের ঘনত্ব কি করে নির্ণয় করা যায়, ডিটারমিনেশন অফ ডেনসিটি অফ এ ক্রিস্টাল। আচ্ছা, ঘনকাকার একক কোষের কিনারা দৈর্ঘ্য যদি এ হয় আর প্রত্যেকটা একক কোষে পরমাণুর সংখ্যা যদি জেড হয় আর মৌলটি পারমাণবিক ভর যদি এম হয়, আচ্ছা এন যদি অ্যাভোগাড্রো সংখ্যা হয়, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে এন সংখ্যক অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর হচ্ছে এম। তাহলে একটি পরমাণুর ভর নিশ্চয়ই m/n। আচ্ছা, এবারে মনে করে দেখো একক কোষের পরমাণুর সংখ্যা যদি জেড হয়, তাহলে একক কোষের ভর কত হওয়া উচিত? একক কোষে তাহলে পরমাণু উপস্থিত আছে জেড সংখ্যক এবং প্রত্যেকটা পরমাণুর ভর হচ্ছে m/n। তাহলে একক কোষের ভর হওয়া উচিত z × m/n সংখ্যক। এটা হচ্ছে এই রাশিটা, তাহলে একক কোষের ভর হওয়া উচিত। তাহলে একক কোষের ঘনত্ব কি হওয়া উচিত? একক কোষের আমরা জানি যে কোনো পদার্থের ঘনত্ব নির্ণয় করতে গেলে আমরা পদার্থটির একক আয়তনের ভর নির্ণয় করে থাকি। তাহলে একক কোষের যদি আমার ঘনত্ব নির্ণয় করতে হয়, তাহলে ওই একক কোষের প্রতি একক আয়তনে ভরটা আমায় নির্ণয় করতে হবে, অর্থাৎ একক কোষের মোট ভরকে কোষের মোট আয়তন দিয়ে যদি আমি ভাগ করি তাহলেই আমি ঘনত্বটা পাবো। যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে একক কোষের তাহলে ভরটা আমি যেটা বার করলাম সেটা হচ্ছে z × m/n, কোষের আয়তন হচ্ছে a³, তাহলে রাশিটা হচ্ছে z × m/n × a³। তাহলে আমরা দেখো যে রাশিটা পেলাম, এটা হচ্ছে z × m/n × a³। এটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি রাশি এই চ্যাপ্টারের ক্ষেত্রে। এই রাশিটা দিয়ে আমরা অনেক রকম অঙ্ক পাই, এখানে নানান রকম প্রবলেম আমাদের সলভ করতে দেওয়া হয়। আমি তার মধ্যে কিছু তোমাদের এখন বলে দিচ্ছি, করে দেখাচ্ছি, যাতে তোমাদের অনুশীলনীগুলো করতে সুবিধা হয়।
আচ্ছা, এসো আমরা এবার এই চ্যাপ্টারে আমরা আজকে যেটুকু পড়লাম তার যেগুলো প্রবলেমগুলো আসে এই চ্যাপ্টারের অনেকগুলো রকম সমস্যা বিভিন্নভাবে প্রশ্ন আসে, তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ এইচএসের যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালোভাবে দেখতে হবে। আমি তোমাদের সাথে এখন কিছু সমস্যা এখানে আলোচনা করছি যেগুলো আমরা কিভাবে সলভ করবো, অর্থাৎ সলভ করার রাস্তাটাকে কিভাবে আমরা এগোবো। আচ্ছা দেখো, প্রথমে একটি সমস্যার কথা বলছি। এক্স মৌলের পারমাণবিক ভর 60 গ্রাম পার মোল এবং ঘনত্ব 6.23 গ্রাম পার সিসি। এটির একক কেলাসের কিনারা দৈর্ঘ্য 400 pm। একক ঘনকাকার কোষটি কোন প্রকার? এক্স মৌলের পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা দেখো, প্রথমেই দেখতে হবে এখানে যেহেতু ঘনত্বটা দেওয়া আছে এবং কোষের ঘনত্ব সংক্রান্ত রাশিটা আমরা একটু আগে জেনেছি, যেখানে ঘনত্ব যদি রো হয় তাহলে z × m/n^3। আবার তোমাদের মনে করিয়ে দিই, z হচ্ছে এখানে একক কোষের পরমাণুর সংখ্যা, m হচ্ছে মৌলটির ভর, n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, a হচ্ছে একক কোষের আয়তন। আচ্ছা তাহলে দেখো, আমার যদি এখানে প্রথমে আমার ওই একক কোষে কটা পরমাণু আছে সেইটা যদি আমি জানতে পারি তাহলে আমি বলতে পারবো যে ঘনকাকার কোষটি কোন প্রকারের। তার জন্য আমরা কি করছি, প্রথমে আমরা জেডটা বার করার চেষ্টা করছি। জেড বার করার জন্য আমার রাশিটা তাহলে আসছে রো ইন্টু n ইন্টু a³/n। আচ্ছা এখানে রো এর মান দেখো যেটা দেওয়া আছে বসালাম, n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা বসালাম। আচ্ছা প্রত্যেকটাকে রোটাকে দেখো প্রত্যেকটাকে একই ইউনিটে নিয়ে আসা এখানে দরকার, অর্থাৎ পিকোমিটারটাকে কিন্তু তোমার এখানে সেন্টিমিটারে আনাটা দরকার, সেইটা কিন্তু এখানে করে নিতে হবে। তোমার পিকোমিটার সেন্টিমিটার এরকমভাবে রাখলে চলবে না। যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানেও তাই। তোমার যদি ইউনিটটা গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু তোমার অঙ্কের উত্তরটা ঠিক আসবে না। সেজন্য খেয়াল রাখতে হবে যে আমরা যা যা এখানে আর সংখ্যা বসাচ্ছি, যে মানগুলো বসাচ্ছি, যে রাশির মানগুলো বসাচ্ছি, সেই রাশিগুলোর মান যেন প্রত্যেকটা একই ইউনিটে থাকে। আচ্ছা এম বা ওই পরমাণুর পারমাণবিক ভর প্রথমেই বলে দেওয়া ছিল 60 গ্রাম পার মোল, সেই জন্য এখানে এটা 60 বসানো হলো। এই ক্যালকুলেশনটা যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে যে জেড আসছে 4, অর্থাৎ এই যে নির্দিষ্ট কেলাসের কথা বলা হয়েছে সেই কেলাসের একক কোষে পরমাণুর সংখ্যা হচ্ছে 4। আমরা একটু আগে দেখে এসেছি, আমরা পড়েছি যে যদি একক কোষটি পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার্ড হয় তাহলে সেই একক কোষের পরমাণুর সংখ্যা হচ্ছে 4। সেই জন্য আমরা এইটা দেখে আমরা বলতে পারছি যে তাহলে আমার নির্দিষ্ট যে কোষটি সেটি হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার বা ফেস সেন্টার্ড ইউনিট সেল, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর পাওয়া গেল যে একক ঘনকাকার কোষটি কোন প্রকার। আচ্ছা পরবর্তী প্রশ্ন কি, যে এক্স মৌলের পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করো। তোমরা যদি খেয়াল করো একটু আগে দেখবে যে আমরা প্রত্যেকটা ধরনের ইউনিট সেলের ক্ষেত্রে আর এবং এর একটি সম্পর্ক নির্ণয় করেছি। তাহলে এই ধরনের সেলের ক্ষেত্রে আর এবং এ এইভাবে সম্পর্কিত, আর হচ্ছে a/2√2। তো সেখানে যদি এবার তাহলে আমি মানটা বসিয়ে দিই, এ বা একটা ক্লাসের কিনারা দৈর্ঘ্য বা এজের মান আমার জানা আছে, সেটা দেখো এখানে বসিয়ে দিলে আমি উত্তরটা পেয়ে যাচ্ছি। এখানে পিকোমিটারে রাখা যেতে পারে, যেহেতু এখানে অন্য কোনো রাশি ইনভলভ নেই তো এখানে পিকোমিটারে উত্তরটা রাখা যেতে পারে। কিন্তু যদি এই রাশিটাকে আমার অন্য কোনো রাশির সাথে বসাতে হয় যেখানে সেই রাশিগুলোর ইউনিট পিকোমিটার ছাড়া অন্য কিছু, সেক্ষেত্রে কিন্তু আমার এই ইউনিটটা চেঞ্জ করতে হবে। আচ্ছা তাহলে আমরা একটা প্রবলেম সলভ করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি দ্বিতীয় প্রবলেমে আসছি। দ্বিতীয় যে সমস্যাটি এখানে আছে দেখে নিই কি। একটি মৌল যার ঘনত্ব দেওয়া আছে 7.2 গ্রাম পার সিসি দেহকেন্দ্রিক ঘনকাকার রূপে কেলাসিত হয়, যার একক কোষের বাহুর দৈর্ঘ্য 2.88 অ্যাংস্ট্রম। উক্ত মৌলের 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা ও একক কোষের সংখ্যা নির্ণয় করো। এই সমস্যাটি আগের থেকে অন্যরকম, যদিও আমাদের ফার্স্ট অ্যাপ্রোচটা হবে আমরা যে ফর্মুলাটা দিয়ে আগেরটা করেছি, ফার্স্ট অ্যাপ্রোচটা দিয়েই হবে। এসব আমরা আস্তে আস্তে বুঝে নিই। আচ্ছা ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে ঘনত্ব যেহেতু দেওয়া আছে, সঙ্গে সঙ্গে আমরা কেলাসের ঘনত্বজনিত যে রাশি সেটাকে ব্যবহার করার চেষ্টা করব, অর্থাৎ রো = Zm/n × a³। এক্ষেত্রে দেহকেন্দ্রিক বলে দেওয়া আছে, অর্থাৎ আমি এটাকে ব্যবহার করব। বডি সেন্টার্ড ইউনিট সেল, তার কণার সংখ্যা জেড মানে এখানে 2, সেটা এখানে বসাবো। এখানে দেখো মোলের আণবিক গুরুত্ব বলে পারমাণবিক গুরুত্বটা বলে দেয়নি, তাহলে কি কি দিয়েছে, ঘনত্ব বলে দিয়েছে, একটা কোষের বাহুর দৈর্ঘ্য বা কিনারাটা বলে দেওয়া আছে,
এটাকে দেখো সেন্টিমিটারে নিয়ে গেছি, যেহেতু এখানে ঘনত্বটা গ্রাম পার সিসিতে আছে, তাহলে এম বার করার জন্য বা মৌলের যে পারমাণবিক ভর সেটা বার করার জন্য আমার কি করতে হবে, এই সমীকরণটা সাহায্য নিয়েছি, রো ইন্টু এন ইন্টু এ কিউ বাই হচ্ছে জেড, জেড মানে হচ্ছে 2, যেহেতু এটা বলে দেওয়া আছে দেহকেন্দ্রিক কেলাস বা তোমার বডি সেন্টার। তাহলে দেখো ঘনত্বের মানটা এখানে বসানো হয়েছে, অ্যাভোগাড্রোর সংখ্যা এবং যে কিনারা দৈর্ঘ্য তার কিউব করে এটা বসালে এখানে আমরা পাচ্ছি যে মৌলটির তাহলে পারমাণবিক ভর হচ্ছে এইটা 51.787। এইটা যখন আমি জানতে পারলাম তাহলে আমি কি জানতে পারবো? আচ্ছা দেখো, আমরা তাহলে বুঝতে পারছি যে এম যদি 51.287 হয়, তাহলে এত গ্রাম মৌলে নিশ্চয়ই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু উপস্থিত আছে। তাহলে আমার জানতে হবে যে 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা কত। তাহলে এখানে যদি সেভাবে আমি এগোনোর চেষ্টা করি, এইভাবে আমি এগোতে হবে যে 51.787 গ্রাম মৌলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু উপস্থিত, তাহলে 156 গ্রামে কতগুলো পরমাণু উপস্থিত থাকবে। তাহলে সেখানে যে মানটা পাওয়া গেছে, তাহলে আমাদের প্রথম যে অংশটা যে এখানে পরমাণুর সংখ্যা কত সেটা আমি পেলাম। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে একক কোষের সংখ্যা। আচ্ছা দেখো, এখানে সমস্যাটি একটু অন্যরকম। আমি সেজন্য কিভাবে আমরা এগোবো, দেহকেন্দ্রিক ঘনকাকার কোষে, একক কোষে আমরা জানি পরমাণু বা কণার সংখ্যা হচ্ছে 2। তার মানে কি বলা যেতে পারে যে প্রতি 2টি পরমাণু একটি একক কোষ গঠন করতে পারবে। তাহলে কি হলো, এখানে আমি নির্দিষ্ট যে পরিমাণটা আমায় দেওয়া হয়েছে অর্থাৎ 156 গ্রাম, সেই 156 গ্রামের মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যা আমি জানি। তাহলে সেই নির্দিষ্ট পরমাণুগুলো দিয়ে কটা একক কোষ তৈরি হতে পারে সেটা আমি বার করতে পারি সহজে। আমার হাতে কি রয়েছে, যে দুটি আমার জানা আছে যে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে 2টি পরমাণু একটা একক কোষ তৈরি করতে সাহায্য করে। তার মানে এতগুলো পরমাণু তাহলে এতগুলো একক কোষ তৈরি করতে পারবে। তাহলে দেখো, উক্ত মৌলে 156 গ্রামে পরমাণুর সংখ্যা এবং ওই নির্দিষ্ট পরিমাণে এতগুলো একক কোষ উপস্থিত। তো এইভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করব এবং এখানে আমরা দুটো সমস্যা আলোচনা করলাম। এইভাবে আমাদের সমীকরণগুলো মনে রেখে, যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো মনে রেখে আস্তে আস্তে এগোতে হবে। আরও একটি সমস্যা আমি আলোচনা করতে চাই। যেমন ধরো, এখানে একটি ঘনকাকার কেলাস এ ও বি মৌল দ্বারা গঠিত। বি একক কোষের কৌণিক বিন্দুতে এবং এ দেহকেন্দ্রে অবস্থান করে। যৌগটির সম্ভাব্য রাসায়নিক সংকেত কি হবে? আচ্ছা, তাহলে একটা ঘনকাকার কেলাস আছে যেখানে দুরকম মৌল আছে, এ এবং বি। আচ্ছা, এবার আমাদের বার করতে হবে যে যৌগটার রাসায়নিক সংকেত কি হওয়া উচিত। আচ্ছা, কিভাবে এগোবো? দেখো, প্রতিটি একক কোষে এ পরমাণুর মোট সংখ্যা 1, যেহেতু এ হচ্ছে দেহকেন্দ্রে অবস্থান করে। আর বি মৌলের পরমাণুগুলো কি, সেগুলো যেহেতু কৌণিক বিন্দুতে অবস্থান করে, তাহলে প্রতি একক কোষে বি পরমাণুর মোট সংখ্যা হবে, যেটা আমরা আগেও ওই ইউনিট সেল করার সময় ক্যালকুলেশন করার সময় দেখে এসেছি। তাহলে বি পরমাণুর মোট সংখ্যা হচ্ছে 1, যেহেতু কৌণিক বিন্দুতে আছে, তাহলে প্রতিটি একক কোষে 8টা কৌণিক বিন্দুতে অবস্থানকারী কণাগুলোর অবদান হচ্ছে 1 এর 8 × 8 1। তাহলে কি দাঁড়ালো, প্রত্যেকটা একক কোষে এ ও বি পরমাণুগুলোর কটা কটা করে উপস্থিত আছে। এ দেখতে পাচ্ছি একটা উপস্থিত আছে, বিও একটা উপস্থিত আছে। তাহলে পরমাণুর সংখ্যার অনুপাত হচ্ছে 1:1। তার মানে কি হলো, যদি একটাই পরমাণু উপস্থিত থাকে তাহলে অবশ্যই যৌগটির সম্ভাব্য রাসায়নিক সংকেত হবে এবি। আচ্ছা, আজকে আমরা যেটুকু অংশ পড়লাম সলিড স্টেটে, তার জন্য আমি কিছু হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দিতে চাইছি। আমি কিছু এখানে সমস্যা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেগুলো তোমরা অবশ্যই করবে। আচ্ছা, প্রথম সমস্যা, কে ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য 0.542 ন্যানোমিটার হলে কে পরমাণুর ব্যাসার্ধ ও একক কোষে পরমাণুগুলি দ্বারা অধিকৃত আয়তন কত? 2 নম্বর, সোডিয়াম, যার পারমাণবিক ভর 23, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। যদি সোডিয়াম পরমাণুর ব্যাসার্ধ 1.91 অ্যাংস্ট্রম হয়, তবে সোডিয়াম কেলাসের ঘনত্ব কত? 3 নম্বর, একটি ধাতু ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করে যদি উক্ত ধাতুর পরমাণুর ব্যাসার্ধ ও ঘনত্ব যথাক্রমে 1.43 অ্যাংস্ট্রম ও 2.7 গ্রাম পার সিসি হয়, তবে ধাতুটির পারমাণবিক ভর কত? নাম্বার 4, ধাতব কপারের ঘনত্ব 8.95 গ্রাম পার সিসি
কপার পরমাণুর ব্যাসার্ধ 127.8 pm হলে এর একক কোষের প্রকৃতি কিরূপ হবে? দেওয়া আছে কি কপারের পারমাণবিক ভর 63.54 গ্রাম পার মোল এবং অ্যাভোগাড্রো সংখ্যার মান তোমরা জানো, তাও দেওয়া আছে 61023 × 10⁻23। এর সাথে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের গত 6 বছরের প্রশ্ন অবশ্যই সমাধান করা উচিত এবং অধ্যায়ের শেষে এই ধরনের যে প্রশ্ন এবং অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই করা উচিত।